ভারতের ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট কিন্তু পেশ হয়ে গেছে। তো এটা কি শুধুই কতগুলো সংখ্যা আর হিসেব নিকেশ, নাকি এর পেছনে দেশের ভবিষ্যৎ আর সাধারণ মানুষের জীবনের জন্য বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই সহজ করে বোঝার চেষ্টা করব। প্রথমেই বলি, এই বাজেটের মেজাজটা ঠিক কি? এখানে কিন্তু বড়সড় কোনো চমক নেই, বরং এটা বেশ স্থির আর ভবিষ্যৎমুখী একটা বাজেট। মানে কথার ফুলঝুরির চেয়ে আসল সংস্কারের ওপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। লক্ষ্যটা হলো দেশের দীর্ঘমেয়াদী উন্নতি, শুধুমাত্র কিছুদিনের জনপ্রিয়তা নয়। তাহলে চলুন পুরো ব্যাপারটা সহজ করে বোঝার জন্য আমরা কয়েকটা ভাগে ভেঙে নিই। আমরা শুরু করব বাজেটের একদম মূল ভাবনাটা দিয়ে, তারপর দেখব দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করা হচ্ছে। এরপর আমরা জানব করদাতাদের জন্য কি ভালো খবর আছে, ভবিষ্যতের জন্য ঠিক কোথায় বিনিয়োগ করা হচ্ছে, আর সবশেষে দেখব এই সব কিছু মিলে ২০৪৭ সালের উন্নত ভারতের স্বপ্নটা কিভাবে সত্যি হবে। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই বাজেটের একেবারে কেন্দ্রে যে আইডিয়াটা রয়েছে সেটা হলো একটা বিশ্বাসভিত্তিক পরিকাঠামো তৈরি করা। শব্দটা শুনতে একটু ভারী লাগতে পারে, কিন্তু এর আসল মানেটা কি, আর এটা কিভাবে ব্যবসা আর আমাদের মতো করদাতাদের জীবনকে সহজ করবে? দেখুন, মূল ব্যাপারটা হলো সরকার হঠাৎ করে নতুন কিছু করার চেষ্টা করেনি, বরং দেশের অর্থনীতির যে ভিড়টা তৈরি হয়েছে সেটাকেই আরও মজবুত করার দিকে মন দিয়েছে। এই যে উদ্ধৃতিটা দেখছেন, উদ্দেশ্য সহ ধারাবাহিকতা, এর মানেও কিন্তু এটাই, অর্থাৎ লক্ষ্য স্থির রেখে সেই পথেই এগিয়ে চলা। এর মানে হলো প্রশাসন এখন আর শুধু আইন প্রয়োগকারী সংস্থার মতো কড়াকড়ি করবে না, বরং ব্যবসা আর করদাতাদের জন্য একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করবে। এই বিশ্বাসভিত্তিক ব্যবস্থায় নিয়মকানুনগুলোকে এতটাই সহজ করা হচ্ছে যাতে ব্যবসা করাটা অনেক বেশি সুবিধার হয়। আচ্ছা, তো এই বিশ্বাসের পরিবেশ তো তৈরি হলো, কিন্তু দেশের অর্থনীতির চাকাটাকে আরও জোরে ঘোরানোর জন্য সরকার ঠিক কী করছে? এখানেই আসছে বড় বড় বিনিয়োগের কথা। চলুন দেখি ভারতের গ্রোথ ইঞ্জিনকে আরও শক্তিশালী করতে ঠিক কোন কোন জায়গায় ফোকাস করা হচ্ছে। আর এই ফোকাসের ফলটা কিন্তু হাতে নাতে পাওয়া গেছে। দেখুন, শুধু এক বছরেই ফর্মাল সেক্টরে মানে সংগঠিত ক্ষেত্রে ১০ লাখ নতুন চাকরি তৈরি হয়েছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর মানে হলো আরও বেশি মানুষ সামাজিক সুরক্ষা পাচ্ছেন, আর আমাদের অর্থনীতি আরও মজবুত হচ্ছে। আর এই লক্ষ্যেই সরকার বিশেষ করে এই 7টা সেক্টরকে বেছে নিয়েছে। সেমিকন্ডাক্টরের মতো ভবিষ্যতের টেকনোলজি থেকে শুরু করে টেক্সটাইলের মতো আমাদের পুরনো শিল্প, এই প্রত্যেকটা ক্ষেত্রে বিনিয়োগের মূল উদ্দেশ্য হল ভারতকে একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা। আর এই স্বপ্নটা সত্যি করার জন্যই তো টাকা লাগবে, তাই না? সরকার কিন্তু সেই বিনিয়োগে কোনো কমতি রাখছে না। মূলধনী ব্যয় মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় 11.5% বাড়ানো হয়েছে। এর একটা বিরাট অংশ যাবে রাস্তাঘাট, বন্দর, এই ধরনের পরিকাঠামো তৈরিতে, যা দেশের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য সবচেয়ে জরুরি। দেশের অর্থনীতির বড় বড় কথা তো অনেক হলো, কিন্তু প্রশ্ন হল সাধারণ করদাতা হিসেবে আমাদের কি লাভ হচ্ছে। চলুন এবার বাজেটের সেই দিকটা দেখি যা সরাসরি আমাদের পকেটকে প্রভাবিত করে, অর্থাৎ কর ব্যবস্থা। দেখা যাক এটাকে কতটা সহজ করার চেষ্টা করা হয়েছে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, আগে কি হতো? ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসা মানেই ছিল একটা লম্বা আইনি লড়াইয়ের ভয়। কিন্তু এখন করদাতারা নিজেরাই একটা আপডেটেড রিটার্ন ফাইল করে খুব সহজেই বিষয়টা মিটিয়ে ফেলতে পারবেন। এর ফলে হয়রানি কমবে আর করদাতাদের হাতেই ক্ষমতাটা বেশি থাকবে। পরের পরিবর্তনগুলো বোঝার আগে দুটো শব্দ একটু বুঝে নেওয়া দরকার। টিডিএস আর টিসিএস, সহজ কথায় এগুলো হলো সরকারের কর সংগ্রহের দুটো পদ্ধতি, যেখানে আয়ের উৎস থেকেই সরাসরি ট্যাক্স কেটে নেওয়া হয়। সরকার এই টিডিএস আর টিসিএসের নিয়মকানুনগুলোকে অনেক সহজ করে দিয়েছে। এর ফলে কি হচ্ছে, সাধারণ মানুষ আর ছোট ব্যবসায়ীদের ওপর থেকে পেপার ওয়ার্কের চাপ কমছে, আর তাদের হাতে নগদ টাকাও বেশি থাকছে, যা ব্যবসার জন্য খুবই দরকারি। এবার আসি একটা দারুণ ইন্টারেস্টিং স্কিমের কথায়। এটা বিশেষ করে সেই সব ছাত্রছাত্রী বা তরুণ প্রফেশনালসদের জন্য যারা বিদেশ থেকে পড়াশোনা করে বা কাজ করে দেশে ফিরছেন। এই নতুন প্রকল্পের মাধ্যমে তারা কোনো রকম বড় জরিমানা বা শাস্তি ছাড়াই তাদের অঘোষিত বিদেশি সম্পদকে সহজেই আইনি বৈধতা দিতে পারবেন। একটা দেশের অর্থনীতি তো শুধু টাকা বা বড় বড় বিল্ডিং দিয়ে চলে না, তাই না? এর জন্য সবচেয়ে জরুরি হলো দক্ষ মানুষ। তো বাজেটের এই অংশে আমরা দেখব ভবিষ্যতের ভারতকে গড়ে তোলার জন্য মানুষের উপর কিভাবে বিনিয়োগ করা হচ্ছে। সরকার একটা নতুন কমিটি তৈরির কথা বলেছে।
এর কাজটা খুব সহজ, আমাদের পড়াশোনার সিস্টেমটাকে এমনভাবে তৈরি করা যাতে সেটা আজকের চাকরির বাজারের সঙ্গে খাপ খায়, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো নতুন টেকনোলজির জন্য ছেলেমেয়েদের তৈরি করা। এবার একটা নতুন শব্দ, যেটা হয়তো আগামী দিনে আমরা সবাই খুব শুনব, AVGC, মানে অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, গেমিং আর কমিক্স। এই যে ক্রিয়েটিভ ডিজিটাল দুনিয়া, সরকার এর মধ্যে বিরাট সম্ভাবনা দেখছে, আর একে অরেঞ্জ ইকোনমিও বলা হচ্ছে। ভবিষ্যতের জন্য ট্যালেন্ট তৈরি করার এই প্ল্যানটা কিন্তু বেশ বড়, শুধু একটা দিকে নয়, সরকার সব দিকেই নজর দিয়েছে। বিজ্ঞান প্রযুক্তি থেকে শুরু করে ডিজাইন, ট্যুরিজম, এমনকি স্বাস্থ্য, প্রত্যেকটা ক্ষেত্রে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে, যাতে একটা দক্ষ প্রজন্ম তৈরি হয়। তো আমরা বাজেটের মূল ভাবনা, বড় বড় বিনিয়োগ, করের নিয়মকানুন আর মানব সম্পদ সবকিছুই দেখলাম। এবার সময় হয়েছে এই সব ছোট ছোট টুকরোগুলোকে একসাথে জুড়ে একটা বড় ছবি দেখার। চলুন শেষ পর্যায়ে দেখে নিই এই সমস্ত উদ্যোগ ভারতকে 2047 সালের মধ্যে ঠিক কোথায় নিয়ে যেতে চাইছে। আসলে মূল কথাটা হলো এটাই, এই বাজেটের প্রত্যেকটা ছোট বড় পদক্ষেপের পিছনে একটাই বড় লক্ষ্য কাজ করছে, আর সেই লক্ষ্যটা হলো 2047 সালের মধ্যে ভারতকে একটা বিকশিত ভারত বা উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। তবে শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যায়, সরকার যে এই বিশ্বাসের ওপর ভিত্তি করে সরল নিয়মকানুন আর টার্গেটেড বিনিয়োগের পথে হাঁটছে, এটাই কি সত্যিই ভারতের অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর আসল চাবিকাঠি হবে? উত্তরটা তো সময় দেবে।